আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Dear learners, তোমরা সবাই কেমন আছো? Welcome everybody to my lecture Direct to Indirect Speech episode 5. Some exceptional rules from 14 to 18. আমরা আজকে কিছু ব্যতিক্রমধর্মী রুল দেখব। চলো দেখা যাক। 14 নম্বর রুল, if the direct speech is in word or phrase, indirect speech will be a complete sentence. অনেক সময় দেখা যায় একটা ওয়ার্ড দিয়েই একটা ডিরেক্ট স্পিচ থাকে, তখন সেটাকে আমরা যখন ইন্টারেক্ট করব সেটা সম্পূর্ণ একটা বাক্য হয়ে যাবে, তখন আর ওই একই ফ্রেজ একটা ফ্রেজ বা একটা ওয়ার্ড থাকবে না। এক্সাম্পল দেখো, হাউ আর ইউ, আই সেড টু হার, আমি তাকে বললাম তুমি কেমন আছো, ফাইন শি রিপ্লাইড। সে শুধু একটা ওয়ার্ড দিয়ে উত্তর দিয়েছে ফাইন। আই এম ফাইন বা আই এম নট ফাইন এরকম সে বলে না, কিন্তু যখন আমরা এটাকে ইন্টারেক্ট করব তখন এই ফাইন শব্দটা সম্পূর্ণ একটা বাক্য হয়ে যাবে। আমরা অ্যান্সার দেখি। I asked her how she was. How are you? I said to her answer হচ্ছে I asked her how she was. Fine, she replied. এর অ্যান্সারটা হবে she replied that she was fine. এখানে একটা মাত্র ওয়ার্ড আছে, কিন্তু যখন আমরা ইন্টারেক্ট করলাম সেটা কি হয়ে গেল, একটা she was fine, অর্থাৎ fine কে I am fine ধরে নিয়ে তাহলে আমরা একটা বাক্যে রূপান্তর করে দিয়েছি। এখানে fine, she replied এর অ্যান্সারটা হয়েছে she replied that she was fine. So dear learners, যখন এরকম ডিরেক্ট স্পিচ একটা ফ্রেজ বা ওয়ার্ড থাকে, যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব সেটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। চলো আমরা ফর্মুলে যাই। যদি ইয়েস বা নো থাকে তাহলে ইয়েস বা নো কে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা দেখব আজকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট রুল, অনেক ক্ষেত্রে আমরা এটা ভুল করে থাকি। In case of only yes or no, no need to write a reply in the affirmative or negative. Reply in the affirmative বা নেগেটিভ ব্যাখ্যা করার জন্য, যদি এটা আমরা অনেকে বা অনেক বই পুস্তক শিখিয়ে থাকি, কিন্তু আসলে এটা খুব স্ট্যান্ডার্ড ইংলিশ না। লিখলে তো ভুল হবে সেটা না, কিন্তু এটা আসলে একটা পুয়ার ইংলিশ। সেক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ সেটা আমরা অ্যাভয়েড করতে পারি। Rather, we can change it according to previous subject and tense. পরবর্তী সাবজেক্ট ও টেন্স অনুযায়ী আমরা পরিবর্তন করতে পারি। এটাই হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড রুল। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। Are you sick? I said to him. আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি অসুস্থ? No, he replied. এখানে no এর পরিবর্তে he replied in the negative লেখার প্রয়োজন নেই। না লিখে আমরা পূর্ববর্তী টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারি। যেমন দেখো, I asked him if he was sick. Are you sick? I said to him. এর অ্যান্সারটা হচ্ছে I asked him if he was sick. He replied that he was not. He replied that he was not. এখানে আগে টেন্সটা পাস্ট টেন্সে রূপান্তর হয়েছে, যেটা এটাকে পাস্ট টেন্স করে দিয়েছে। যেহেতু হি নো মানে সে অসুস্থ নয়, এখানে নো মানে সে অসুস্থ নয়, মানে তখন আমরা বলবো আর ইউ সিক? আই সেড টু হিম, তাকে জিজ্ঞেস করলাম তুমি কি অসুস্থ? নো, হি রিপ্লাইড, উত্তর দিল না আমি অসুস্থ নই। সেই হিসাবে এটাকে আমরা উত্তর করেছি হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট। এখানে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখলে লেখা যায়, কিন্তু সেটা অনেক পুয়ার ইংলিশ, সেজন্য আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না করে পূর্ববর্তী টেন্স ও সাবজেক্ট অনুযায়ী রূপান্তর করেছি। He replied that he was not. So, are you sick? I said to him. No, he replied. Answer হবে I asked him if he was sick. He replied that he was not. So, আমরা yes বা no থাকলে replied in the affirmative বা নেগেটিভ না লিখে তার পরিবর্তে পূর্ববর্তী টেন্স ও সাবজেক্ট অনুযায়ী আমরা পরিবর্তন করতে পারি। yes এবং no এর আরেকটা রুলস রয়েছে। yes ও no বা no দ্বারা অপোজিশন বোঝালে রিপোর্টিং ভার্ব ডিসএগ্রি বা ডিক্লাইন বসতে পারে। ইয়েস বা নো দ্বারা যদি অপোজিশন মানে বিরোধিতা বোঝায়, তুমি যদি আমরা কোনো কিছুর সাথে কারো কোনো মতের সাথে একমত না হই, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব ডিসএগ্রি বা ডিক্লাইন বসবে। আর এগ্রি বোঝালে এগ্রি বসবে, অর্থাৎ যদি একমত হই তাহলে সেখানে রিপোর্টিং ভার্বটা এগ্রি বসবে। আর যদি ফোর্স বোঝায়, মানে ইয়েস বা নো দ্বারা কোনো কিছু বাধ্য করা হয়, করতেই হবে এরকম বোঝায়, তাহলে ইনসিস্ট বা প্রমিস বসবে রিপোর্টিং ভার্ব। আমি রুলসটা রিপিট করছি, যদি ইয়েস বা নো দ্বারা অপোজিশন বিরোধিতা বা মতের একমত না হই, তখন সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ডিসএগ্রি বা ডিক্লাইন লিখতে পারি। আর যদি এগ্রি একমত বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব এগ্রি বসাতে পারি। আর যদি ফোর্স মানে বাধ্য করা হয় কোন কিছু করতে, অবশ্যই করতে হবে এরকম বোঝালে ইয়েস বা নো দ্বারা, তখন সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব ইনসিস্ট বা প্রমিস বসবে। আমরা এক্সাম্পল দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। My father says, আমার বাবা বলে, yes, you must sleep now. Yes,
এটা আসলে আগে কিছু উক্তি রয়েছে, শুধু আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে বোঝা যাচ্ছে। মাই ফাদার সেজ বলে ইয়েস ইউ মাস্ট স্লিপ নাও। এখানে ইয়েস দ্বারা মানে ইনসিস্ট, ফোর্স বোঝাচ্ছে যে না তুমি এখন টিভি দেখতে পারবে না বা তুমি এখন পড়বে না, তোমাকে এখন ঘুমাতে হবে, এরকম একটা ফোর্স বোঝাচ্ছে। বাবা ফোর্স করে বলছেন। এক্ষেত্রে ইয়েস এর পরিবর্তে এখানে রিপোর্টিং ভার্ব হিসাবে ইনসিস্ট বসবে। ইনসিস্ট মানে জোর করা। আবার ইয়েস দ্বারা অনেক সময় প্রমিস বোঝাতে পারে, সেক্ষেত্রে ইয়েস এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব প্রমিস বসবে। সো মাই ফাদার সেজ ইয়েস ইউ মাস্ট স্লিপ নাও, এর অ্যান্সার হবে my father insists that I must sleep now. এখানে yes এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব হিসেবে insist বসেছে। সো ডিয়ার লার্নার্স, যদি এরকম yes বা no দ্বারা অপোজিশন বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব ডিসএগ্রি বা ডিক্লাইন বসবে। এগ্রি বোঝালে এগ্রি বসবে, আর ফোর্স বোঝালে ইনসিস্ট বা প্রমিস বসবে। ওকে, আমরা ফরওয়ার্ডে যাই। ভোকেটিভ কেস যদি থাকে, ভোকেটিভ কেস হচ্ছে কাউকে অ্যাড্রেস করা, কারো নাম ধরে বা তার নাম বা তার রিলেটিভ নাম দিয়ে কাউকে অ্যাড্রেস করে কোনো কিছু বলা, সম্বোধন করে কাউকে কোনো কিছু করতে বলা বা কার কাছে কোনো কিছু চাওয়া, এরকম টার্মকে ইংলিশের গ্রামারের ভাষায় ভোকেটিভ কেস বলা হয়, যাকে বাংলায় সম্বোধন কারণ বলা হয়। যদি এরকম ইংলিশে ডিরেক্ট স্পিচ যদি ভোকেটিভ কেস আসে, তখন আমরা ডিরেক্ট স্পিচ করার সময় অ্যাড্রেসিং অ্যাজ অথবা অ্যাড্রেস অ্যাজ অথবা অ্যাড্রেসড অ্যাজ টেন্স অনুযায়ী আমরা তারপরে ভোকেটিভ কেস অর্থাৎ যে নাউনটা থাকবে সেই নাউনটা বসে যাবে। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। I said to him, আমি তাকে বললাম, friend can you help me please? এখানে friend হচ্ছে ভোকেটিভ কেস। I said to him, friend can you help me please? তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে friend হচ্ছে ভোকেটিভ কেস। আমি তাকে I said to him, আমি তাকে friend বলে সম্বোধন করে, বন্ধু বলে সম্বোধন করে তাকে আমি একটা রিকোয়েস্ট করছি, তুমি কি আমাকে সাহায্য করবে? সো এরকম যখন কাউকে নাম ধরে কোনো কিছু বলা হয় তখন ওই শব্দটিকে বলা হয় ভোকেটিভ কেস। সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় প্রথমেই অ্যাড্রেসিং এজ অথবা অ্যাড্রেসেস অথবা অ্যাড্রেসড অ্যাজ, তারপরে ভোকেটিভ কেসটা বসা যায়। তাহলে I said to him, friend can you help me please, এর অ্যান্সারটা হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে বসে যাবে অ্যাড্রেসিং অ্যাজ। কি হিসাবে? অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, আমরা এখানে অ্যাড্রেসিং অ্যাজ বসিয়েছি, তারপর কি হিসাবে? বন্ধু হিসাবে। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং অ্যাজ বসেছে, তারপর ভোকেটিভ কেস হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড বসেছে। তারপর যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই রিকোয়েস্টেড হিম, রিকোয়েস্টেড বসেছে প্লিজ থাকার কারণে, আই রিকোয়েস্টেড হিম ইফ হি কুড হেল্প মি, তারপর টেন্সের যে পরিবর্তন হয়েছে। তাহলে এখানে অ্যাড্রেসিং অ্যাজ কেন বসেছে? ভোকেটিভ কেস থাকার কারণে। যদি ভোকেটিভ কেস থাকে তাহলে প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ বসবে, তারপর ভোকেটিভ কেসটা বসে যাবে, তারপরে যে সেন্টেন্স সেই টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুসারে পরিবর্তন হবে। I said to him, friend can you help me please, এর অ্যান্সারটা হবে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, I requested him if he could help me। এটাকে আরেকভাবে লেখা যায়, আমরা আরেকটা অ্যান্সারও দেখি। I addressed him as friend, এভাবে লেখা যায় I addressed him as friend and আমি তাকে বন্ধু সম্বোধন করলাম and requested him if he could help me, এভাবে লেখা যায়, ভেঙে ভেঙে লেখা হলো আর কি। I addressed him as friend, আমি তাকে বন্ধু হিসেবে সম্বোধন করলাম and requested him, এবং অনুরোধ করলাম if he could help me, সে আমাকে সাহায্য করতে পারবে কিনা। ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছো। এরপর এক্সেপশন একটা রুলস রয়েছে এখানে। অনেক সময় ভোকেটিভ কেস অ্যাজ অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অনেক সময় আমি যখন যাকে বললাম তার নাম ধরেই কোনো কথা বললাম, তার নাম ধরেই তাই কোনো কিছু করতে বললাম বা রিকোয়েস্ট করলাম, সেক্ষেত্রে ওই নামটাই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে বসে যাবে। একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্টকে বল আবরার কাম টু দ্য বোর্ড, আবরার বোর্ডের কাছে আসো। এখানে স্টুডেন্টের নাম হচ্ছে আবরার। সো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন সেখানে আবার অ্যাড্রেসিং এর কোনো প্রয়োজন নেই, এখানে আবরারটা স্টুডেন্টের জায়গায় বসে যাবে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট সে বসে যাবে। সো এখানে রুলসটা হচ্ছে যখন কাউকে তার নাম ধরে, যার অ্যাকচুয়াল নাম, যে নাম সেই নাম ধরে যখন ডাকা হবে তখন সেখানে আর অ্যাড্রেসিং এর প্রয়োজন নেই, সেখানে ওই নামটাই অবজেক্ট হিসেবে বসে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য টিচার টোল্ড আবরার বা সেড টু আবরার। সেখানে দ্য স্টুডেন্ট বসেনি, এখানে এখানে দ্য স্টুডেন্টের জায়গায় আবরার বসে গিয়েছে। দ্য টিচার টোল্ড আবরার বা সেড টু আবরার টু গো টু দ্য বোর্ড, টু গো টু দ্য বোর্ড। এখানে যখন, তাহলে রুলসটা হচ্ছে যখন এক্সেপশন, যখন অ্যাকচুয়াল নাম, যার যে নাম সেই নাম যদি তাকে অ্যাড্রেস করে কোনো কিছু বলা হয় তাহলে সেই নামটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে বসে যাবে। দ্য টিচার টোল্ড আবরার টু গো টু দ্য বোর্ড, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট আবরার কাম টু দ্য বোর্ড, অ্যান্সারটা হবে দ্য টিচার টোল্ড আবরার টু গো টু দ্য
বোর্ড। তাহলে এখানে আবরার কেন বসেছে? কারণ যখন যার যে নাম সেই নাম অ্যাকচুয়াল নাম যদি ডাকা হয় তাহলে সেই নামটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসাবে বসে যাবে, সেক্ষেত্রে আর অ্যাড্রেসিং এজ এর কোনো প্রয়োজন নেই। আমরা পরে রুলে যাই। দ্য ডিরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই গড, বাই লাভ, বাই ইউর লাইফ, বাই মাই লাইফ কিছু থাকে, সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচ করার সময় সুয়ারিং বাই বসবে। সুয়ারিং বাই, তারপর যদি আল্লাহ থাকে আল্লাহ বসবে, যেটা থাকবে ডিরেক্ট স্পিচে আল্লাহ, গড, লাভ, ইউর লাইফ, মাই লাইফ, তারপর প্লাস আদার্স বসে যাবে। মূলত বাই আল্লাহ, বাই গড এগুলো দ্বারা শপথ বোঝানো হয়ে থাকে, শপথ করা, শপথ করে কোন কিছু বলা। সুয়ারিং বাই শব্দের অর্থ হচ্ছে শপথ করে বলা। এই জন্য যদি ডিরেক্ট স্পিচে বাক্যের শুরুতে বাই আল্লাহ, বাই গড, বাই লাভ, বাই ইউর লাইফ, বাই মাই লাইফ বা এটসেট্রা থাকে, তাহলে ইন্টারেক্ট করার সময় বাক্যের শুরুতে সুয়ারিং বাই বসবে, তারপর যে শব্দটা থাকবে সেই শব্দটা বসে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। I said to him, আমি তাকে বললাম, by Allah I will help you, আল্লাহর কসম বা আল্লাহর শপথ আমি তোমাকে সাহায্য করব। এখানে by Allah তারা শপথ বোঝাচ্ছে, এজন্য ইনডিরেক্ট স্পিচের শুরুতে swearing by বসবে। swearing by, swear শব্দের অর্থ হচ্ছে শপথ করা। swearing by Allah I told him that I would help him. So dear learners, এরকম যদি by Allah বা by God থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচের শুরুতে swearing by বসবে। I said to him, by Allah I will help you, এর অ্যান্সারটা হবে swearing by Allah I told him that I would help him. Some expressions, কিছু কিছু আমরা কথোপকথনের সময় ডায়ালগের সময় কিছু শব্দ আমরা উল্লেখ করে থাকি, যেরকম well, now, as you know, to tell, frankly, I see, এগুলো মূলত এক্সপ্রেশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এগুলো আমরা কথার মাধুর্যতার জন্য, সৌন্দর্যের জন্য আমরা ডায়ালগ ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো ইনডিরেক্ট স্পিচ এগুলো অ্যাভয়েড করা হয়, এগুলো বাদ দেওয়া হয়। সাম এক্সপ্রেশনস লাইক ওয়েল, নাও, অ্যাজ ইউ নো, টু টেল, ফ্র্যাঙ্কলি, আই সি এটসেট্রা আর অ্যাভয়েডেড ইন ইনডিরেক্ট স্পিচ। এগুলো ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট স্পিচে ডায়ালগে ব্যবহার করা হয়, কিন্তু ইনডিরেক্ট স্পিচে এগুলো উঠিয়ে দেওয়া হয়, এগুলো ব্যবহার করা হয় না। একটা এক্সাম্পল দেখি। হি সেড টু মি, সে আমাকে বলল, ওয়েল ইউ আর রাইট, ঠিক আছে তুমি সঠিক। এখানে ওয়েল উঠে যাবে, অ্যান্সারটা হবে he told me that I was right. He told me that I was right. এখানে ওয়েলটা বসবে না। So dear learners, কিছু এক্সপ্রেশন যেরকম well, now, as you know, to tell, frankly, I see, etc. are avoided, অর্থাৎ এগুলো ইনডিরেক্ট স্পিচে ব্যবহার করা হয় না। He said to me, সে আমাকে বলবো, well, you are right. He told me that I was right. এখানে well ব্যবহার করা হবে না। Okay, dear learners, today after this, thank you all for watching the video. সবাই ভালো থাকবে।